মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভে। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজকে যাকে নিয়ে ক্যাফে লাইভে হাজির হয়েছি, তিনি 2006 সাল থেকে থিয়েটারের সাথে যুক্ত। 2015 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র আমরা দেখেছি আন্ডার কনস্ট্রাকশন। এরপরে ঠিক 5 বছর আগে যখন তাকদির ওয়েব সিরিজ রিলিজ হলো, তখন তিনি এমন দর্শকপ্রিয়তা পেলেন যে আমরা বুঝতে পারলাম তার তাকদিরে অভিনয়টাই আছে, তিনি অভিনয়ই ভালোবাসেন এবং অভিনয়ই করে যাবেন। আমাদের সঙ্গে আছেন সোহেল মন্ডল। ওয়েলকাম টু ক্যাফে লাইভ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আপনাকে পেয়েও ভালো লাগছে, অনেকদিন পরে দেখা হলো। নতুন বছরে পা দিয়েছি। সো নতুন বছরের যে প্রথম প্রশ্নটা থাকে যে নিউ ইয়ার রেজুলেশন, আমি যদি একটু ক্যারিয়ার রিলেটেড রেজুলেশন জানতে চাই যে সোহেল মন্ডল 2026 সালে তার ক্যারিয়ারটা কিভাবে সাজানোর প্ল্যান করেছে? সারা জীবনে কখনো আসলে মানে কোনো কিছু প্ল্যানিং করে আমার করা হয়নি, মানে প্ল্যানিং করেছি হয়তো সেভাবে হয়নি কখনো, এর জন্য প্ল্যানিং করাটা ছেড়ে দিছি। তবে এটা ঠিক যে হ্যাঁ, রেজুলেশন কিছু তো থাকেই, কিছু না কিছু ইচ্ছা থাকেই। নতুন বছরে এইটুকুই চাই যে প্রচুর কাজ করতে চাই, মানে আমাদের তো আসলে গত 1-2 বছরই সবকিছু মিলে আমাদের সারাউন্ডিংস, আমাদের দেশের পরিস্থিতি এবং আমাদের যে কাজের পরিধি সবকিছুতেই একটু এক ধরনের যে স্থবিরতা চলছে, সেইটা যেন একটু সংকটটা সেটা যেন কাটে এবং আমরা সবাই যেন কাজ করতে পারি, মানে কাজে ফিরতে পারি। মানে আমাদের যে মূল কাজ, প্রত্যেকেই যে পেশা, আমার যেমন অভিনয় করা, আমি সেই কাজে আরো ভালোভাবে ফিরতে চাই, মানে ভালো করে কাজ করতে চাই। এইটাই আসলে রেজুলেশন। আর বাকিটা পুরো সামনের সময় বলে দিবে কতটুকু রেজুলেশন ফিল করতে পারলাম। আচ্ছা, নতুন বছর তো শুরু হয়ে গেছে। 2025-এর শেষ ভাগে দেখেছি যে তাকদিরের 5 ইয়ার্স সেলিব্রেশন হলো। একটু শুনি অনুভূতিটা কেমন, যে তাকদির আপনাকে এতটা দর্শকপ্রিয়তা এনে দিয়েছিল। তাকদির আসলে অনেকগুলো ইন্সপিরেশনের গল্প। আসলে তাকদির আসলে যেমন আমার ক্যারিয়ারটাকে দাঁড় করিয়ে দিয়েছে, পাশাপাশি তাকদিরের টিমের যেই যারা ছিলেন তারাও আসলে এমন একটা সেট করেছিলেন যে এইটার কারণে আসলে ওটিটিতে কাজের একটা পরিধি বেড়েছে, কাজের স্কোপগুলো বেড়েছে, দর্শক ওটিটিকে বিশ্বাস করা শুরু করেছে এবং তাদের একটা সাপোর্ট আমাদেরকে দিয়েছেন, যার দরুন এখন এই 5 বছর পরে এসে হয়তো বলতে পারি যে হ্যাঁ, খুব ভালো একটা শুরুর সাথে হয়তো ছিলাম, যেটা খুবই ভালো লাগার এবং খুবই ইন্সপিরেশন। এবং সেটা 5 বছর হলো এবং তাকদিরের পুরো টিম যারা এই টিমের সাথে ছিলেন, হইচই অ্যান্ড দেন ফিল্মনয়ার, যেই টিম ফিল্ম সিন্ডিকেট ফিল্মনয়ার যারা, এবং আমার বন্ধু ডাইরেক্টর শাওকি, সবাই আসলে খুবই মেধাবী এক টিম একটা ছিল। এবং তাদের এই পরিশ্রমটা যে 5 বছর পরেও দেখা যাচ্ছে এবং সেটা নিয়ে কথা হচ্ছে, এটা খুবই ভালো লাগে আর কি। নিঃসন্দেহে। আচ্ছা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে নিয়ে সোহেল মন্ডল কি বলবে? উনি তো বীরশ্রেষ্ঠই, আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সৈনিক এবং তার প্রতি শুধু এইটুকুই যে তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি। সো তাদের প্রতি সারাক্ষণ মানে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, এরকম কিছু আসলে রুহুল আমিনের নাম শুনলে। আচ্ছা, অভিনয়ের কথাটা যদি একটু জানতে চাই। ওইটা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, আমাদের দেশের আরেকজন প্রশ্নটা করেছি, বিখ্যাত একজন ডাইরেক্টর। ওর সাথে আমার সবসময় কাজ করার ইচ্ছা, সামনে যে কোনো সময় সুযোগ পেলে কাজ করতে চাই। এবং তিনি আমাকে একটু ছোট্ট সুযোগ করে দিয়েছিলেন, নৌবাহিনীর একটা অংশ ছিল, এরকম 3-4 মিনিটের একটা ছোট্ট প্লের মতো, শর্ট ফিল্মের মতো, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে ট্রিবিউট করে একটা বানানো, শর্ট ফিল্ম বানানো। তো সেটা একটা পার্ট হয়েছিলাম আর কি। নিঃসন্দেহে গর্বের এবং মনে রাখার মতো। একদমই তাই, একদমই তাই, একদমই তাই। সো হাউ ডু ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ? বিশেষ করে শর্ট ফিল্মের ক্ষেত্রে খুব বেশি প্রিপেয়ার করার সময় পাওয়া যায়নি। মানে এই পার্টিকুলার প্রজেক্টের ক্ষেত্রে আমি কমপ্লিটলি ফলো দ্য ডিরেক্টরস, মানে ডিরেক্টর যা বলেছেন, যেভাবে চেয়েছেন সেইভাবে জাস্ট পারফর্ম করার চেষ্টা করেছি, লুক অ্যালাইক হওয়ার চেষ্টা করেছি। ডিরেক্টর টিমের পক্ষ থেকেও রুহুল আমিন হয়ে ওঠার একটা ছিল, মানে সংযোগ ছিল। সো ওইটুকুই, মানে এটা প্রজেক্টের ক্ষেত্রে খুব বেশি যে সময় পেয়েছে এরকম না, বাট টিম ট্রাই করেছেন রুহুল আমিন হয়ে ওঠার জন্য যতটুকু যা সাপোর্ট সিস্টেম দেওয়া দরকার সেটা করেছেন আমার জন্য। ওকে, রিসেন্ট আরো একটি কাজের কথা যদি বলি, মেঘ ছায়া।
সেটার জন্য আপনি কেমন ভালোবাসা পাচ্ছেন? এটা তো টেলিভিশন নাটক, হ্যাঁ মানে টেলিভিশনে আসলে অনেকগুলো কাজ করে রেখেছিলাম, তার মধ্যে একটা দুটো করে এখন একটু রিলিজ হচ্ছে। ভালোই মানে দর্শকদের রেসপন্স পাচ্ছি। আমার কোয়ার্টিস্ট ফারিন খান ছিলেন, সো ওর সাথে আমার আসলে অনেকগুলো কাজ করা হয়েছিল, ভালো মানে। এবং ডাইরেক্টর যিনি অপু শর্মা, খুবই নতুন একজন ডাইরেক্টর, কাজ করে ভালোই লেগেছিল। আচ্ছা, 2026 নিয়ে কথা বলেছি শুরুতেই, যে ক্যারিয়ার প্ল্যানিংটা কিরকম, তো নতুন কি কি কাজ আমরা পাবো সোহেল মন্ডলের এই 2026-এ? নতুন কাজ আসলে খুব শীঘ্রই হয়তো অ্যানাউন্সমেন্ট আসবে। চরকির একটা প্রজেক্ট আসতেছে, ওয়েব সিরিজ, আরাফত মোহসেন নিধির পরিচালনায়, আতকা, রাবা খানের রাইটিংসে। ওইটাতে কাজ করেছি। ওইটা আমার মনে হয় যে একটু সবকিছু গুছিয়ে উঠলে হয়তো চরকি অ্যানাউন্সমেন্ট করবেন। এটা প্রিপেয়ার হয়ে আছে চরকিতে আসার জন্যে। এছাড়া আমার বনলতা সেন, মাসুদ হাসান উজ্জ্বলের যে ফিল্মটা, সো অবশেষে এই বছর আমরা ঈদুল ফিতরে আমরা ট্রাই করছি ঈদুল ফিতরে সিনেমাটা রিলিজ করার জন্য, কারণ সেরকমই একটা প্রস্তুতি চলছে। ওইটা আমার ওয়ান অফ দ্য মানে পছন্দের কাজ উজ্জ্বল ভাইয়ের সাথে করা, এবং সেইটা ঈদুল ফিতরে আসবে। আর খুব রিসেন্টলি একটা খুবই বড় একটা কমার্শিয়াল ফিল্মের সাথে যুক্ত হয়েছি, যেহেতু প্রোডাকশন টিম থেকে নিষেধ আছে আমার দিক থেকে কিছু বলার, বাট আমি যতদূর জানি আমরা শুটিং করছি ওটা, যতদূর জানি যদি ঠিকঠাক মতো শুটিংটা শেষ হয় তাহলে অবশ্যই এবার ঈদুল ফিতরে সিনেমাটা দেখতে পাওয়া যাবে আর কি। আপাতত এই নিয়েই ব্যস্ত চলছে। ওকে, ওটিটি এবং বড় পর্দা, এই দুটো মাধ্যম নিয়ে। ওকে, আমাদের টিম সোহেল মন্ডলের জন্য কিছু কোয়েশ্চেন রেডি করে রেখেছে। তো এখানে আমরা কিছু পেপারস দেখতে পাচ্ছি, পেপারসের মধ্যে বুঝতেই পারছেন কোয়েশ্চেন আছে। আপনাকে যেটা করতে হবে, 1 by 1 পেপার উঠিয়ে আমার কাছে পাস করে দিতে হবে, আমি জানাবো যে কি প্রশ্ন আপনার জন্য ওয়েট করছে। এটা খুব ভয়ঙ্কর, কি জানি কি না আছে এখানে, প্লিজ। আচ্ছা, ভালো অভিনয় শিল্পীদের ধারাবাহিক নাটকে অনীহার কারণে ধারাবাহিক নাটকের সংখ্যা কমে যাচ্ছে, আপনি কি মনে করেন? সরি, প্রশ্নটা আবার যদি একটু করেন। ওকে, ভালো অভিনয় শিল্পীদের ধারাবাহিক নাটকে অনীহার কারণে ধারাবাহিক নাটকের সংখ্যা কমে যাচ্ছে। এইটা শুধু ভালো অভিনয় শিল্পী না, মানে এইটা আসলে সব দিক থেকেই হচ্ছে না, মানে প্রোডাকশন টিম থেকে বা প্রোডাকশন থেকে উদ্যোগ নেওয়া, টেলিভিশন থেকে উদ্যোগ নেওয়া, বা ইউটিউবে এখন ভালো ধারাবাহিক নাটক হচ্ছে। তো মোহাম্মদ মুস্তাফাল কামাল রাজের দুটো ধারাবাহিক নাটক খুব ভালো চলছে, এবং সেখানে খুব ভালো ভালো অভিনেতারাই কাজ করছেন। সো আমার কাছে মনে হয় যে উদ্যোগটা নিতে হবে যে প্রপার গল্প চুজ, সেটা নার্সিং করা, ভালো মানে গল্প লেখা, এবং সেই গল্পটাকে বলার জন্য ভালো পারফর্মারকে করা। কারণ গল্প বলার ক্ষেত্রে অভিনেতাদের হাতে আসলে কোনো কিছু থাকে না, অভিনেতারা আসলে একজন টুলস, মানে ওই পার্টিকুলার প্রোডাকশনের ক্ষেত্রে। কিন্তু যারা বানাবেন, সেটা প্রডিউসার হোক, ডাইরেক্টর হোক, টেলিভিশন যারা ওনার আছেন, তারা যদি চিন্তা না করেন, তারা যদি দর্শকের কথা ভেবে ওইভাবে প্রোডাকশন প্ল্যানিং না করেন, তাহলে আসলে অভিনেতাদের আসলে কিছু করার নাই। সো এটা আসলে শুধু ভালো অভিনেতা বলে না, আপনি যখন প্রোডাকশন প্ল্যানিং করবেন তখন সেখানে নতুন ইভেন ভালো অভিনেতা ছাড়াও মানে নতুন পুরাতন মিলেই নতুনরাও সুযোগ পাবে কাজের, এবং তাদেরকে নার্সিং করা। তো সব কিছু মিলিয়ে আসলে জিনিসটা ঘটবে। শুধু একা অভিনেতার জন্য ধারাবাহিক নাটক হচ্ছে না তা না, মানে ভালো গল্প বলার ইচ্ছাটাও থাকতে হবে প্রোডাকশন টিমের, সেইটা টেলিভিশন হোক, সেটা ইউটিউবের যে প্রোডাকশনগুলো হোক, তাদের বানানোর ইচ্ছাটা থাকতে হবে। তারা বানালে, তারা ভালো গল্প চুজ করলে অভিনেতারাও সেখানে পার্টিসিপেট করবেন। আমি শিওর যে কোনো অভিনেতাই চায় না যে কোনো একটা ভালো গল্পের সাথে সে না থাকুক, মানে সবাই ভালো গল্পের সাথে পার্টিসিপেট করতে চায় এবং ভালো কিছুর সাথে যে কেউ থাকতে চায়। সো আমার মনে হয় যে পুরোটাই টিম ওয়ার্ক। মানে আমরা যদি চাই ধারাবাহিক নাটককে আবার সুন্দর করে দর্শকের সাথে প্রেজেন্ট করতে, তার ভালো উদাহরণ আছেন মুস্তাফা কামাল রাজের, তার রিসেন্ট দুটো ধারাবাহিক নাটক যাচ্ছেন ইউটিউবে, খুব ভালো পপুলারিটি পাচ্ছে এবং দর্শক দেখছেন নিয়মিত, মানে রিলিজ হওয়ার সাথে সাথেই তারা দেখছেন। সো আমার মনে হয় না যে দর্শকেরও সেটার অনীহা আছে। তো এটা আসলে সকল বাই মিলে সেই উদ্যোগটা আবার গ্রহণ করতে হবে। তাহলে শুধু অভিনেতাদেরকে আসলে দায়িত্ব দেওয়া যায় না, শুধু অভিনয় মানে কোনো ফিল্ম প্রোডাকশন, মানে এই ভিজুয়াল প্রোডাকশনের ক্ষেত্রে এককভাবে কেউ আসলে দায়ী না। ওকে, ইটস আ টিম ওয়ার্ক। পুরো টিমই, সেটার যদি কোনো কিছু ভালো হয় সেটার সেলিব্রেশন টিম করবে, সেটার যদি খারাপ কিছু হয় সেটা পুরো টিমের উপর যেই পড়ার কথা আসলে। ওকে, নেক্সট ওয়ান। বাপরে।
জনপ্রিয় কাজ উপহার দেওয়ার পরও আলোচনায় কিংবা প্রচারণায় অন্যদের তুলনায় কি আপনি পিছিয়ে আছেন? সেটা আসলে একভাবে আমার জায়গা থেকে বললে তো আমি আমার কাজটুকু সার্ভ করে যাচ্ছি, আর বাকিটা দর্শক এবং আপনারা ভালো বলতে পারবেন যে কতটুকু পিছিয়ে আছি। আপনার কি মন্তব্য? তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি নিজেও আসলে একটু প্রচারণার ক্ষেত্রে একটু কম উদ্যোগী, সেটাও হতে পারে। মানে আমার কিছু খামখেয়ালিপনা, কিছু গাফিলতির কারণেও সেটা হতে পারে। আমি শুধু আর আমাদের খামখেয়ালিপনা বলতে মানে নিজের প্রচারটা করা, নিজের কাজের প্রচারই করা, বলা যায় কি? বা এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে কোনো কিছু ঘটলে মানে ঘন্টা যদি বাজে সেটা শব্দ পাওয়া যায়। তো হয়তো আমি এখনো মানে আমার তাকদির যখন করলাম, মানে তাকদিরই সেটা একটা উদাহরণ হতে পারে। সেটা ভালো কাজ ছিল, দর্শক পারফরমেন্স দেখেছেন, ভালো লেগেছে, সেটা অ্যাপ্রিসিয়েশন করেছে, সেটা নিয়ে দর্শক কথা বলেছেন। আমি শিওর যে আমি হয়তো এর মাঝে গত 4-5 বছরে যতগুলো কাজ করেছি, হয়তো কিছু কাজ হয়তো ভালো হয়েছে, কিছু কাজ হয়নি, এটা পার্ট অফ দ্য জব। সো হয়তো সেই রকম ভালো কাজ করছি না, সেটাও হতে পারে। দর্শক সেই রকম ভালো কাজ পেলে নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েশন করবে বা কথা বলবেন। তবে এটা ঠিক যে বাজারে যেই এক ধরনের বাজারি পণা আছে, মানে নিজেকে যেটা ইয়েরই পার্ট, ইন্ডাস্ট্রি পার্ট, মানে এটা আমি বলছি না যেটা খারাপ কিছু, বাট আমি হয়তো ওই গড্ডালিকে গা ভাসাতে পারি না, মানে এটা আমার পক্ষে একটু সম্ভব হয় না, কারণ আমি ন্যাচারালি ওরকম না আর কি। সো দুটো মিলে হতে পারে যে আমার কাজের যেই সংখ্যা বা আমি যে ধরনের কাজ করছি, আমাকে ওখানেও একটু চুজ করতে হয়, আমি সব কাজ করতে পারি না। আবার সব ধরনের কাজের সাথে যে আমাকে নিবেন সেটাও কোনো মানে কথা না, মানে যারা প্রোডাকশন বানান তাদেরও চিন্তা করতে হবে যে আমাকে তারা নিবেন কিনা, বা ওই পার্টিকুলার প্রজেক্টের জন্য আমি স্যুট কিনা, মানে আমি যাবো কিনা। সো সবকিছু মিলেই আসলে ঘটছে। ইটস নট অ্যাবাউট যে কেন আপনার জায়গা থেকে বলা যায় আপনি একটু প্রচার বিমুখ। না, ওইটা হয়তো অনেক খুব বেশি অ্যাপ্রিসিয়েট, হ্যাঁ এটা বলতে পারি যে প্রচার বিমুখ, বাট এটাও ঠিক যে ভালো কাজ আসলে নিশ্চয়ই দর্শক দেখবেন এবং দর্শক সেটা নিয়ে কথা বলেন। আমি শিওর যে আমি হয়তো ভালো কাজ দিচ্ছি না, সেটাও হতে পারে। মানে যতটুকু কাজ করছি, আমার কাছে যে প্রজেক্টগুলো মনে হচ্ছে যে এগুলো ঠিকঠাক প্রজেক্ট, হয়তো ব্যাটে বলে মিলছে না বা ঠিক মতো সেটা ঘটছে না, সেটাও একটা কারণ হতে পারে। কারণ আমি এটাকেই করবো না যে শুধুই নিজের প্রচার বিমুখতা। হয়তো আমি এখনো পর্যন্ত মানে লাস্ট কিছুদিন ধরে হয়তো কিছু ভালো প্রজেক্ট দিতে পারছি না, সো সেটাও হতে পারে। নিজের কাঁধে নিয়ে নিলেন পুরোটা, ঠিক আছে, ওকে। ওয়েব কিংবা ফিল্মে নিয়মিত পাওয়া গেলেও নাটকে দেখা যাচ্ছে না কেন? ওই যে আবারও একটা কথা, মানে অভিনেতার হাতে না আসলে এগুলো কিছু থাকে না। মানে একটা হচ্ছে যে আপনি হয়তো প্রচুর জনপ্রিয় মানুষ, বা আপনার কাজ করতে করতে একটা জনপ্রিয়তা তৈরি হয়, তখন সেটার একটা ফ্লো আসে, সেটার একটা প্রেশার আসে, সেটা কাজ করতে হয়। আবার একটা জিনিস আছে যে আপনি সব ধরনের কাজ করবেন কিনা, মানে ওকে, হ্যাঁ, মানে আমি যদি প্রশ্নটা একটু ভেঙেই বলি যে নাটকে কি আপনি সচেতনভাবে করছেন না? কারণ আমরা এটা দেখি যে যখন বড় পর্দায় বা ওটিটিতে কেউ ব্যস্ত হয়ে যায়, তখন চায় যে না, আমাকে রেগুলার দর্শক না দেখুক, ওই একটা আলাদা রকমের পার্টিকুলার এরকম ডিসিশন থাকেই যে আমি যখন একটা নাটকের আসলে কলটাও কম আসছে কোন। হ্যাঁ, দুটোই, মানে একটা হচ্ছে নাটকের কল। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন নিজেরও একটা ডিসিশন ছিল যে আমি হয়তো ওটিটি বা ফিল্ম রিলেটেড কাজগুলো বেশি করব। মানে যখন শুরুটা হয়, আমার সব কাজই আসলে শুরু হয়েছে ফিল্ম দিয়ে, মানে ফিল্ম দিয়ে তারপরে টেলিভিশনে আমি আসলে উল্টা জার্নি করেছি। আমি ফিল্ম করে ওটিটি করে তারপরে টেলিভিশন দর্শকের কাছে আসার চেষ্টা করেছি। সো আমার জার্নিটা একটু উল্টা। সো ওইটাও একটা কারণ হতে পারে, কারণ আমি ওই পার্টিকুলার যেই ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে করতে আমি আসলে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়েছিলাম। তো সেখান থেকে শুরু করতেই যখন আমি নাটকে আসা শুরু করেছি, তখনই আসলে দেশের পরিস্থিতি এক ধরনের নানা রকম ইয়ের মধ্যে দিয়ে, কেওয়াজের মধ্যে দিয়ে আমরা গেলাম আর কি। সো তখন আসলে আর ওইভাবে নাটকের কাজ, কারণ তো লাস্ট 2 বছরে আমার খুবই একটা নাটকের কাজ করা হয়ে ওঠেনি। এটাও একটা কারণ, মানে চারপাশে পরিবেশ পরিস্থিতি, পাশাপাশি আমার কাছে কল কম আসা। আবার এটাও ঠিক যে আমি ইন্ডাস্ট্রির সাথে যেহেতু শুরুয়াতটা করি নাই, সো আমার একটু মানে মানে সুতোটা সেভাবে গাঁথে নেই এই সব মিলিয়ে। তো আমি চেষ্টা করছি যে নাটকের দর্শকের জন্য কিছু ভালো কাজ করার জন্য। আবার এটাও ঠিক যে আমি সব প্রজেক্ট করতে পারবো না, মানে একটা তো যে আমি সারাক্ষণ আমাকে টেলিভিশনে দেখুক সেটা যেমন একটু চাই না,
কারণ যেহেতু আমি সিনেমা করতে চাই এবং করে সেজন্য নিজেও একটু প্রিপারেশন নিচ্ছি, একটু কমপ্লিটলি নতুনভাবে আসা দিই। রেজুলেশন বলতে আপনি যে কথা জিজ্ঞেস করছিলেন যে একটু কমার্শিয়াল সিনেমার দিকে নিজেরও মানে একটু নিজেকে ঝালিয়ে নেওয়া, দেখা যে আমি সেই প্রজেক্টগুলোতে কেমন করি। নানা ধরনের প্রজেক্টে আমি করেছি, নানা রকম জনরার প্রজেক্ট করেছি, সো একটু ফাইট করা, একটু ডান্স করা, এরকম প্রজেক্টের সাথে আমি যুক্ত হতে চাই। যেমন রিসেন্ট আতকা করেছি যেটা চরকির জন্য, সেটা একদম কমপ্লিটলি কমেডি ঘরানার, যেটা আমার খুব ইচ্ছা ছিল যে কমেডি করার। সো ওই গতানুগতিক কমেডির বাইরে একটা সিচুয়েশনাল কমেডির সাথে একটু যুক্ত থাকা, সো ওইটা একটা ইচ্ছা পূরণ হওয়া বা রেজলিউশনের মধ্যে আসা। তো কাজের ক্ষেত্রে এরকম টেলিভিশনও আমি শিওর যে আমি হয়তো ওই কাজগুলোই করবো যে কাজগুলোকে আমি আসলে করতে চাই। সো সেইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে সব যেহেতু টেলিভিশনে একটা ইউটিউবে একটা ভিউয়ারশিপের বিষয় থাকে, তো যারা লগ্নি করেন তারা সেই বিষয়টাও একটু খেয়াল রাখেন। তো সবসময় সব প্রজেক্টে আমাকে নিতে পারবেন বলেও তারা অনেক সময় নিতে পারেন না, বিকজ অফ দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। আই গট মাই অ্যান্সার। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে আরও গল্প হবে। প্রিয় দর্শক, দেখছেন মেরিল মিল্ক সোবার প্রেজেন্স ক্যাফে লাইভ। ছোট্ট একটা ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পরে আরও গল্প বাকি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোবার প্রেজেন্স ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আর আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী সোহেল মণ্ডল। ওয়েলকাম ব্যাক। সো আমাদের একটা সেগমেন্ট আপনার জন্য ওয়েট করছি, সেই সেগমেন্টের নাম হচ্ছে 10-এ বশ। আমরা চেষ্টা করব 10টি প্রশ্নে আপনাকে বশ করার, আর আপনাকে চেষ্টা করতে হবে 10-এ 10 পাওয়ার। একটা রুবিক্স কিউব আছে পাশে, সো এই 10টি প্রশ্নের উত্তর এটা সলভ করতে করতে দিতে হবে। যদি এটা সলভ হয়ে যায় তাহলে আপনার জন্য একটা বড় সড়ো রকমের গিফট আছে আমাদের পক্ষ থেকে। সো আমরা স্টার্ট করছি। আমি গিফটটা পাবো। ফর দ্য বেস্ট। মঞ্চে কাজ করা মিস করেন? হ্যাঁ, খুব মিস করি। আমি সুযোগ পেলে আবার শুরু করব। ওকে। 2006 থেকেই তো আপনি মানে অ্যাক্টিভিজম যেটাকে বলে, থিয়েটারের নানা কাজে যুক্ত ছিলেন। 9-10 থেকে সম্ভবত আপনি অ্যাক্টিভ করেছেন, তাই না? ওকে। অভিনেতা হিসেবে নিজেকে 10-এ কত দেবেন? আন্ডার 5, বিকজ অফ আমি এখনো অনেক পিছায়। আমার কাছে মনে হয় যে ভালো কাজ করার এখনো অনেক সুযোগ আছে, এবং আমি এখনো সেই রাস্তার মধ্যেই আছি, মানে এখনো মানে সেই রাস্তায় পৌঁছাইতে পারিনি। সো সেই জায়গা থেকে আন্ডার 5। আচ্ছা, ক্ষুধা থাকাই ভালো বলা যেতে পারে। অবসর সময়ে কি করেন? অবসর সময় বই পড়ি, সিনেমা দেখি, সিরিজ দেখি, এটা আমার কাজ। ঘুরতে যাইতে পারি মাঝে মাঝে, আমার বাইক আছে, সো ঘুরতে বের হয়ে যাই। ওকে। এখন পর্যন্ত আপনি কি আপনার সেরা কাজটি দিতে পেরেছেন? সেরা কাজটা যখনই দিই তখনই মনে হয় যে এখনো দেওয়া হয়নি, এখনো পর্যন্ত আসলে সেই রকম কাজ মানে দেওয়া হয়নি আমার। হ্যাঁ, ওকে, এখনো অপেক্ষা করছি। এক কথায় তাদের নিয়ে কি বলবেন? আমি কয়েকজন শিল্পীর নাম বলছি। প্রথমে আসাদুজ্জামান নূর। গুণী অভিনেতা এবং আমাদের ভীষণ শ্রদ্ধেয়, এবং এই তো। ওকে। চঞ্চল চৌধুরী। বড় ভাই, খুব ভালো সহকর্মী, কাইন্ড অফ মেন্টরও, এই তো। শরীফুল রাজ। বন্ধু এবং খুবই ক্রেজি একটা ছেলে, সো আই লাভ হিম। বই পড়ার অভ্যাস কি আছে এখনো? বই পড়ার অভ্যাস অবশ্যই আছে। এখন কিছুটা হয়তো টেক্সট বুক বলছি না, আমি বলছি যে আমাদের যে কাগজের বই, সেইটা একটু কম ধরা হয়, কত 3-4 বছর ধরে একটু দূরে আছি। বাট নতুন বইমেলা এলে বই কিনে রাখি, যদি কখনো অবসর হয় সেই সময়গুলো হয়তো টাচ করি। রিসেন্ট একটা গল্প পড়েছি, তবে অনেক বেশি পড়া হয় ফোনে বা আমার কিনলেতে। ওকে। এই সময়ে কার অভিনয় বেশি ভালো লাগে? 3টি অপশন দিচ্ছি: সাদিয়া আয়মান, নাজনীন নিহা, নাকি তটিনী? আরে বাপরে, 3জনই তো ভালো অভিনেত্রী, একজনকে বেছে নিতে হবে। ভালো অভিনেত্রী আসলে আপনি চাইলে সিকোয়েন্স করে সাজাতে পারেন, চাইলে একটি নাম বলতে পারেন। আমার যতটুকু কাজ হয়েছে আয়মানের সাথে, তটিনীর সাথেও কাজ হয়েছে, নিহার সাথে আমার কাজ হয়নি, বাট নিহার কাজ দেখেছি। আমার মনে হয় যে আয়মান, তটিনী অ্যান্ড নিহা এরকম হতে পারে। বাট আমার কাছে কয়েকটা জায়গায়, যেহেতু ওদের ফেসগুলো পুরো সিমিলার, সেটা একটা বিষয় হতে পারে যে, বাট আমার কাছে মনে হয় 3জনই ভীষণ সম্ভাবনাময়ী, মানে ভীষণ রকম সম্ভাবনাময়ী। প্রিয় নির্মাতা অমিতাভ রেজা নাকি মেজবাউর রহমান সুমন?
এইটার মধ্যে ফেলে দেওয়াটা খুবই হারে, তবে হ্যাঁ আমি দুজনকে খুব শ্রদ্ধা করি, কারণ দুজনের সাথে আমার কাজ হয়েছে। আমি সুমন ভাইকে রাখতে পারি আমার প্রথমে, তারপরে অমিতাভ রেজাকে, বাট স্টিল এটা কাউন্ট করা যায় না। মানে অমিতাভ ভাইও ভীষণ ভালো কাজ দিচ্ছেন আমাদের ইন্ডাস্ট্রিতে এবং অনেক রিমার্কেবল কাজ দিয়েছেন। আমি আসলে দুজনকে আসলে কম্পেয়ার করতে চাই না, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জনরাতে খুবই বেস্ট। ওকে, মাই নেক্সট কোয়েশ্চেন, সোহেল মন্ডলকে ভার্সেটাইল অ্যাক্টর বলা যাবে কি? যায় না, মানে দর্শক ভালো বলতে পারবে। মানে নিজেকে তো ভার্সেটাইল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বাট আমি জানি না সেটা আসলে পূরণ করতে পারছি কিনা। ওকে, কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা কে? কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা পৃথিবীর সকল ভালো অভিনেতা। গ্রেট, পার্টিকুলার কারো নাম বলবেন না? না, কারণ অনেকে আছে, নাম শেষ করা যাবে না, ক্যাফে লাইভের টাইম শেষ হয়ে যাবে। আচ্ছা, আর যদি নিজের মানুষের কথা জিজ্ঞাসা করি, পরিবারের কারো কথা জিজ্ঞাসা করি যে কে সাপোর্ট করেছে? আমার পুরো ফ্যামিলি আমার সাপোর্ট সিস্টেম। Okay. মানে আমার কোনো কিছুতে, আমি কোনো কাজে আমি কোনোদিন বাধাগ্রস্ত হইনি। মানে আমি আজকে যেখানে পৌঁছেছি, বাকিদের গল্পগুলো আমি শুনি অনেক সময়, আমার খুব অবাক লাগে, বাট আমার লাইফে এরকম কোনো স্ট্রাগল নাই। মানে যে আমি যে কাজটা করছি সেই কাজের প্রতি কোনো বাধা আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কথায় শেষ কথায় করতে পারি নাই। এসেছি, একটা গ্রিন লাইন মিলেছে, একটা লাইন মিলেছে। ওকে, যাই হোক, গিফটটা দিতে পারছি না, কিন্তু আপনি সুন্দর বুঝতে অ্যান্সার পেরেছিলাম দিয়েছেন। তো ভালো থাকবেন, নতুন কাজের অপেক্ষায় রইলাম আমরা, আমাদেরকে ভালো ভালো কাজ উপহার দেবেন তেমনটাই প্রত্যাশা রইল। থ্যাংক ইউ আমাকে ক্যাফে লাইভে ডাকার জন্য। আমি এখন খুবই অবসর, নিজেকে বেকার ভাবি, তারপর আমাকে ডেকেছেন। দুটো সিনেমা আর আসছে, সামনে ওয়েবে সামনে কাজ কিছু অনেকগুলো করছেন, কাজ আসছে। হ্যাঁ। একটুকুই বলবো দর্শককে যে প্লিজ আমার কাজগুলো দেখুন, মানে যে কাজগুলো আসে আপনারা কাজগুলো দেখলে আমার ভালো লাগবে। মানে আমি ইন্সপিরেশন পাই খুব, দর্শকের অ্যাপ্রিসিয়েশন আমার দরকার নেই, বাট তারা কাজগুলো দেখছেন মানে সেইটা শুনতে পেলে খুব ভালো লাগে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন, ভালো থাকবেন, আবার দেখা হবে নিশ্চয়ই। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মেরিল মিল্ক সোপবার প্রেজেন্স ক্যাফে লাইভ। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, নতুন বছর সবার খুব সুন্দরভাবে কাটুক। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।